একটা টেক্সটের জন্য এখানে টেক্সট বলে একটা অপশন আছে, তো খুব ভালো হয় যে তোমরা প্রজেক্ট করার সময় টেক্সটের জন্য একটা আলাদা লেয়ারই তৈরি করে নাও, তাহলে ওইটা যখন মানে অফ করে রাখার দরকার অফ করে রাখতে পারে। কারণ বেশি বড় সড়ো ড্রয়িং হলে সব জায়গাতে টেক্সট থাকলে এটা ঘিসি লাগতে পারে, আঁকানোর সময় প্রবলেম হতে পারে। এর জন্য টেক্সট বলে একটা আলাদা লেয়ার তৈরি করলে ভালো, বাট যে কোনো লেয়ারেই করা যায়। তো আমরা টেক্সট বলে একটা আলাদা লেয়ারই তৈরি করে রাখি, এটা ম্যান্ডেটরি টেক্সট। এখন কি কালারের টেক্সট হবে সেটা এখান থেকে বলে দিও। তোরা আমি বললাম আমারটা এরকম করে মানে পার্পল টাইপের কিছু একটা। এখন ভালো কথা হলো টেক্সট লেয়ারে আমি যাই, যাওয়ার পরে এখানে টেক্সট বলে দেখা একটা অপশন আছে। এই অপশনে সিঙ্গেল লাইন টেক্সট, মাল্টি লাইন টেক্সট আছে। তো আমরা আপাতত সিঙ্গেল লাইন টেক্সটই ধরে দেখি কি হয়। এখন আমরা টেক্সটটা কোন জায়গাতে করতে চাই সেখানে একটা পয়েন্ট স্পেসিফাই করতে বলছে, তো মাউসে ক্লিক করলাম। এখন হাইট স্পেসিফাই করতে বলছে, তো আমরা এখানে একটা মোটামুটি লেন্থ দিয়ে দিলাম যেটা হাইট আমাদের দরকার। যেখানে যেটা সিলেক্ট করবো তত হাইটের টেক্সট হবে, যদিও পরবর্তীতে আমরা স্কেলিং করে মডিফিকেশন করতে পারি। তো হাইট স্পেসিফাই করা হলো। এখন আমাদের আরেকটা এন্টার বা ক্লিক একটা করতে হয়, তো ক্লিক করলাম। করার পরে এইবার দেখো টেক্সটটা লেখার মতন আমাদের অপশন আসছে, কার্সর রকম করে উঠছে নামছে। এখন আমরা লিখতে পারি। আমি মনে করলাম লিখলাম এ বি সি ডি কিছু একটা দাম অনুযায়ী লিখলাম, দেখা যাচ্ছে হয়তো। লেখার পরে এখন এন্টার দিলে হবে না, তোমাদের কার্সরটা অন্য কোনো একটা জায়গাতে ক্লিক করতে হবে। যে কার্সরটা আমি অন্য যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম, অপশনটা ওখানে চলে গেল। এখন আমি এন্টার বা এসকেপ যেটা একটা দিই, এসকেপ দিলাম ইএসসি, তাহলে আমাদের লেখাটা চলে আসছে। এখন এই লেখাটা তোমরা চাইলে স্কেলিং করতে পারো। ধরো একটা ক্লিক করে রাইট ক্লিক করলে দেখবে স্কেল অপশন আছে। স্কেল অপশন দিয়ে যে কোনো জায়গা থেকে ছোট বড় যা পারো করতে পারো। হ্যাঁ, তোমাদের যদি ছোট দরকার এরকম করে ছোট করে নিও ইচ্ছা। তো এটা সুবিধা হলো যখন এর ভিতরে অনেক বেশি ঘিসি টেক্সট হয়ে যাবে, তখন আমরা জাস্ট টেক্সট অন্য লেয়ারে, যে লেয়ারে যাওয়ার দরকার সেই লেয়ারে গিয়ে টেক্সটটা অফ করে দিলেই টেক্সটটা অফ করে দিলেই টেক্সটটা চলে গেল। পরবর্তীতে যখন ড্রয়িং শেষ হয়ে যাবে তখন টেক্সটটা অন করে দিলে আবার টেক্সট চলে আসবে। ঠিক আছে, এই জন্য টেক্সট বা এই জাতীয় কাজগুলো বা ডাইমেনশন করার জন্য প্রত্যেকটা আলাদা লেয়ারে করাটা সুবিধা, কারণ তখন হাইড করে রাখা যায়। ওকে, আচ্ছা তোমাদের তাহলে ডাইমেনশন করাও দেখানো হয়েছে, তাই না? টেক্সটটা হয়েছে। এখন আমাদের ওই লাইট ফ্যানের যে মডিউলগুলো তোমরা তৈরি করছো, সেটা হলো প্রত্যেকটা রুমে কয়টা করে বসে সেটার ক্যালকুলেশনও তোমাদেরকে দেখানো হয়েছে, তাই না? তো এই রুমে কয়টা হয় সেটার একটা ক্যালকুলেশন করলাম। ফর এক্সাম্পল ফ্যানেরটা যদি আমরা করতে চাই, তাহলে ফ্যানের জন্য নাম্বার অফ ফ্যান ইজ ইকুয়াল টু কত? A/100। এ হলো এরিয়া, তো এইটার এরিয়া কত? 22/15, 22 ইনটু 15.5 ডিভাইডেড বাই 100। তাহলে অ্যাপ্রক্সিমেটলি কত হয় ক্যালকুলেট করে দেখতে হবে। শুরু করি এখানে। তাহলে কি দেখো এই মাল্টিপ্লিকেশনটা করলে কত আসবে? 3.41। এইটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 4 দিয়ে এখানে দেখো 4টা ফ্যান এর জন্য দিয়ে রাখছিলাম। এখানে ক্যালকুলেট করে দিয়েছিলাম কিনা আমার খেয়াল নাই। এটাকে 4টা আমরা ফ্যান দিলাম। একইভাবে লাইটের ক্যালকুলেশন আছে, তোমাদের ফর্মুলা আছে লাইটের। ওই ফর্মুলা ইউজ করে আমাদের একটা রুমের জন্য যত লাক্স দরকার হয়, ফর এক্সাম্পল ধরো 220 লাক্স দরকার। এখন এই 220 লাক্স হয়তো বা দুই রকমের আলাদা আলাদা লাইট থেকে আসবে, বা একরকম লাইট থেকে আনলেও সমস্যা নেই। সেই লাইটের ক্যালকুলেশন থেকে যতগুলো লাইট আছে সেখানে এখানে ক্যালকুলেট করা। যেমন এখানে জাস্ট ওয়্যারিংটা দেখানোর জন্য কয়টা, 1 2 3 4 5টা 5টা টিউব লাইট বসানো হয়েছে। এটা কম বেশি হতে পারে, এটা খুব সম্ভবত ক্যালকুলেট করে না, এমনি বসানো হয়েছে, জাস্ট ওয়্যারিংটা দেখাবো। তো তোমরা হলো ওই ক্যালকুলেট করে মানে আগে কম বেশি করতে পারবে। ধরো লাইটের পরিমাণ আসলে 9টা, তোমরা 8টা 10টা দাও, অসুবিধা নাই, মানে মেলানোর জন্য যেই কয়টা দরকার। কিন্তু ক্যালকুলেশনটা প্রপার হতে হবে। ইভেন প্রজেক্টের ক্ষেত্রেও তোমাদের প্রত্যেকটা রুমে বসাও যেই কয়টা সমস্যা নাই, ক্যালকুলেশন করে আসছে 8টা, আমি বসালাম 10টা, ওটা যেন রিপোর্টে থাকে 8টা আসছে, বাট আমি বসাইছি 10টা। 10টা বসালে কোনো ক্ষতি নাই, বাট 8টা যে হবে এটা ক্যালকুলেশন জানি থাকে। ঠিক আছে, আচ্ছা এবার ওয়্যারিং এর জন্য কি করতে হবে? এখানে আমার আসলে কন্ডুইট বলে একটা লেআউট তৈরি করা আছে, তারপর আমি দেখাচ্ছি কিভাবে তৈরি করতে হয়। নিউ লেয়ারে যাওয়ার পরে এখানে অবশ্যই কন্ডুইট বলে একটা নতুন লেয়ার করবা। তো আমার করা আছে, আমি অন্য নামে করতেছি, তোমরা কন্ডুইট নামে করিও। আমি কন্ডুইট 2 বলে একটা লেয়ার তৈরি করতেছি। এটাতে অবশ্যই নতুন একটা কালার দিবা, যে কালার বোঝা যায়। তো আমি ধরো হলুদ কালার আপাতত দিতেছি, পরে আমি ডিলিট করে দেবো এই লেয়ারটা। এখন দিলাম, দেওয়ার পরে এখন অন্য লেয়ার তৈরি করার সময় আমরা এই পর্যন্ত করে লেয়ার কেটে দিতাম, বাট এখানে দেখো একটা লাইন টাইপ আছে, সেটা কন্টিনিউয়াস দেওয়া আছে। ঠিক আছে,
এই কন্টিনিউয়াস লাইন টাইপটা আমরা করতে চাচ্ছি না, এই লাইন টাইপটা আমরা চেঞ্জ করে ড্যাশড বা হিডেন করতে যাচ্ছি। হ্যাঁ, এই জায়গাটাতে লাইন টাইপ কন্টিনিউয়াস যদি আমরা ক্লিক করি, আমার এখানে অনেকগুলো অপশন আছে কারণ আমি নিয়ে আসছি তাই। তোমরা দেখবে কন্টিনিউয়াস ছাড়া আর কোনো অপশন এখানে পাবা না, ঠিক আছে? নতুন ড্রয়িং খুললে আমারও কন্টিনিউয়াসই আসবে, বাট এই ড্রয়িং অন্য ল্যাবে আমি দেখাইছি নিয়ে এসে, ওই জন্য দুইটা এক্সট্রা এখানে আছে। এখন শুধু কন্টিনিউয়াস মানে এরকম সলিড লাইন হবে, যেটাতে আমরা অলরেডি অনেকগুলো ড্রয়িং করে আসছি, কিন্তু আমাদের দরকার ড্যাশ লাইন। এখন ড্যাশ লাইন কেন লাগে? আমাদের কিছু তার দেয়ালের মধ্যে দিয়ে যায়, ছাদের মধ্যে দিয়ে যায়, এই লাইনগুলোকে বলে হিডেন লাইন। তো এই হিডেন লাইনগুলো দেওয়ার মানে প্রতীক আর কি, এরকম যে ড্যাশ 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 করে দিতে হয়। যেমন রেজিস্টারের প্রতীক হলো এইরকম, বাট রেজিস্টার দেখতে তো এরকম না, তাই না? তোমরা ল্যাবে তো অন্যরকম দেখছো। তো এই ক্ষেত্রে ড্যাশ লাইন মানে হিডেন লাইন, যেটা দেয়ালের মধ্যে দিয়ে যায়, ওইটা বোঝানোর উপায় হলো এরকম করে ডট 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 বা ড্যাশ 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 দিয়ে যাবে। তো ওইটা নিয়ে আসার জন্য অনেক ধরনের লাইন আমাদের আছে, সে শুরুতে এগুলো থাকবে না তোমাদের। এখন এগুলো লোড করবো কিভাবে? এটা আমাদের লোড অপশন আছে, এই লোড অপশনে গিয়ে আমরা দেখবো যে কোনটা আমাদের জন্য সুইটেবল। যে কোনো ধরনের লাইট আমাদের জন্য সুইটেবল হতে পারে, তো যেটা সুইটেবল সেটা। আমার মনে হয় প্রথম দুইটা লোড করা আছে, তো আমি মাঝখানে আর একটা লোড করি যেটা দেখতে মোটামুটি ভালো লাগতেছে। যে ধরো হিডেন বলে লাইনটা আমার ভালো লাগতেছে, ধরো হিডেন 0.5 আছে, এটা আমার ভালো লাগতেছে, তাহলে এইটা আমি লোড করে ফেলি। তাহলে এটা লোড করলে দেখবে হিডেন এই 2টা চলে আসে। এরকম তোমরা অনেকগুলো চাইলে লোড করতে পারো, যখন যেটা দরকার সেই হিসাবে লাইন টাইপ লোড করা যাবে। আবার এখন যেটা দরকার সেটাতে সিলেক্ট করে তারপরে ওকে করে দিতে হবে। ধরো আমার এখন হিডেন 2টা দরকার, এটা ওকে করে দিলাম। তাহলে দেখো এখানে আমার এই যে নতুন লেয়ার তৈরি হলো, এখানে হিডেন 2 বলে অপশনটা চলে আসছে অলরেডি, ঠিক আছে? এখন সমস্যাটা হলো এই হিডেন 2 যদি সিলেক্ট হয়ে আসে, আমি ওই কন্ডুইট 2 বলে নতুন লেয়ারে গেলাম, কন্ডুইট 2 বলে নতুন লেয়ারে গেলাম, কিন্তু এখন যদি আমি লাইন আঁকাই, দেখবে লাইনগুলা ড্যাশ ড্যাশ না হয়ে সলিড হয়েছে। এটা একটা প্রবলেম, আমাদের তো দরকার ড্যাশ ড্যাশ লাইন, তার জন্য আমরা সিলেক্ট করে আসলাম, কিন্তু হয়েছে সলিড। এটা দুই কারণে হতে পারে। একটা কারণ হচ্ছে এইটা আসলেই ড্যাশ 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 ড্যাশে হয়েছে, বাট এইগুলা এতটাই ছোট ছোট যে আমাদের কাছে মনে হচ্ছে সলিড পুরোটা একটা, হয়তোবা মিলিমিটার রেঞ্জে চলে গেছে। তাহলে এই গ্যাপগুলো আমরা বাড়ায় দিলে, একটু বড় করে দিলে আমাদের ড্যাশগুলো দেখা যাবে। আবার উল্টাটা হতো, এই লাইনগুলো এতটা বিশাল বিশাল যে এইটা পার হওয়ারও আর কিছুক্ষণ পরে হয়তো বা গ্যাপটা আসবে, বাট ওইটা গ্যাপ পাওয়ার আগে আমি লাইন ব্রেক করে ফেলছি। দুই রকম হতে পারে। তাহলে এই ক্ষেত্রে গ্যাপগুলো একটু কমাই দিলে আমাদের ঠিক আসবে। তাহলে এইটা প্রপার্টিজে গিয়ে আমরা এডিট করতে পারবো। এখানে যে প্রপার্টিজ আছে না, এখানে গিয়ে এডিট করা। এই এডিটটা কিভাবে হবে? এটা প্রপার্টিজে গেলাম, যাওয়ার পরে এখানে দেখো যে এই লাইন টাইপটা, লাইন টাইপ, যে লাইন টাইপে আমরা সিলেক্ট করে আসলাম। এই লাইন টাইপের এখানে ক্লিক করার পর দেখো অনেক ধরনের অপশন আছে। তো আমি যদি এখানে আদারে যাই, আদারে গেলে এখানে দেখো একটা গ্লোবাল স্কেল ফ্যাক্টর আসবে। যদি এই পার্টটা, অনেক সময় দেখবে ডায়লগ বক্সে তোমাদের অনেকের সেটিংস এরকম থাকতে পারে যে এই নিচের পার্টটা আসবেই না, জাস্ট এইটুকুই আসে, পরেরগুলো আসেই না। তো যদি না আসে, এখানে দেখবে শো ডিটেলস লেখা থাকবে। আমার এখানে হাইড ডিটেলস লেখা আছে, কারণ আমার ডিটেলস অলরেডি দেখাচ্ছে। যদি না দেখাই, এখানে দেখো শো ডিটেলস বা এখন যার যার সফটওয়্যার সেটাতে মানে ডিটেলস দেখার মতন একটা অপশন থাকে, ওইটাতে ক্লিক করলে বাকি এই পার্টটা চলে আসে। ঠিক আছে, আমার এখানে আসছে, এই জন্য আমার কোনো প্যারা নেই। আমি যদি হাই ডিটেলসে দিই, তাহলে নিচের পার্টটা চলে গেছে। এখন যদি আমি শো ডিটেলসে দিই, তাহলে আসবে। তো শো ডিটেলসে দিলাম। এখন দেখো গ্লোবাল স্কেল ফ্যাক্টর একটা দেওয়া আছে, এখানে আমার 0.2 দেওয়া আছে, বাট তোমরা যখন কাজ শুরু করবে তোমাদের দেওয়া থাকবে 1 হলো ডিফল্ট। তো 1 দিলে আমাদের এই যে গ্যাপগুলো থাকে, গ্যাপগুলো মানে এটার ভ্যালু যত বাড়াবো, গ্যাপগুলো তত কমে কমে আসে। আর এই গ্যাপ যত বেশি করব, গ্যাপ মানে এই লাইনগুলো বড় বড় হয়, মানে এই গ্যাপগুলো বেশি বেশি হয়, তারপরে আসে, মানে এই ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায়। এগুলো মূলত ফ্রিকোয়েন্সি টাইপের কিছু। এখন আমি যদি 0.2 এর বদলে 0.001 দিই, অর্থাৎ কমায় দিই, তাহলে দেখো সমস্যার সমাধান হচ্ছে না। তাহলে কমালে যেহেতু হচ্ছে না, এবার একটু বাড়ায় দেখি কি হয়। এটা 10 দিয়ে দেখি কি হয়। 10 দিলে এইবার মোটামুটি দেখা যাচ্ছে, তাই না? তাহলে 10 এ যদি ভালো দেখা যায়, তোমার যদি মনে হয় যে না 10 এর বদলে আরেকটু বাড়ায় দিলে ভালো হবে, 10 এর জায়গায় 15, 20, 50 করে দাও, দেখে কি হয়। এটা আমি 40 করে দিই, দেখি কি হয়।
এটা 40 করে দিলাম, মানে যেটাতে দেখতে সুন্দর হয় সুইটেবল মনে হয় সেই সেটিংসটা তোমরা করবে। আবার এক একটা আলাদা আলাদা লাইন টাইপ, যেমন হিডেন 2 এর জন্য আমাদের 40টা মিলছে, কিন্তু এই সেম জিনিসটা দেখবা আগে যে দুইটা আছে সেটার জন্য হয়তো 0.1 এ মিলে, মানে ভালো হয়, বা 0.5 এ ভালো হয়। তো এটা তোমরা যে লাইন টাইপটা নিয়ে আসবে সেই লাইন টাইপ কোনো সময় কমালে ভালো হয়, কোনো সময় বাড়ালে ভালো হয়। এটা একটু কম বেশি করে দেখো যে কোনটার জন্য সুন্দর রেজাল্ট পাওয়া যাচ্ছে সেটা ব্যবহার করবে। ওকে, এইবার আমাদের দেখবা এখানে সুইচ বোর্ড বসাতে হবে। প্রত্যেকটা রুমে মিনিমাম একটা করে সুইচ বোর্ড থাকে, যেহেতু আমাদের এইটা ছোট রুম, একটা সুইচ বোর্ডে আমাদের কাজ চলে গেল, বাট বড় রুম হলে এক মাল্টিপল সুইচ বোর্ড থাকে। এবার সুইচ বোর্ড আমরা বসালাম আপাতত রুমে একটা। এখানে আসলে আমার সুইচ বোর্ড আসলে প্রতীকটা একটু বড় হয়ে গেছে, এত বড় প্রতীকটা থাকে একটু ছোট থাকে সুইচ বোর্ড, ছোট থাকলে হয়তো এই জায়গার মধ্যে এটা। আর সুইচ বোর্ডগুলো চেষ্টা করবা দরজার পাশে দিতে, মানে যেদিকে পাল্লা ওপেন হয় ওই পাশে না, যে পাশে পাল্লা ওপেন হয় না, যে এই পাশে বামে পাল্লা ওপেন হয়, তবে ডান পাশে সুইচ বোর্ডটা দেওয়াটা ভালো। এটা যদি আর্কিটেক্টরা দিয়ে দেবে, বাট আমাদের একটা মোটামুটি থামলো যে আমরা সুইচ বোর্ডের কাজের সাথে যেহেতু আমাদের রিলেটেড, তাহলে আমরা চেষ্টা করি সুইচ বোর্ডটা মানে কনভিনিয়েন্ট একটা জায়গাতে দেবো, যেখানে মানুষ দরজায় ঢুকেই লাইট চালাতে পারে, এরকম একটা জায়গা। তো এখানেও তাই, আসলে এই পাশে দেওয়া দরকার ছিল, বাট আমার এই প্রতীকটা বড় হয়েছে বলে দেখতে খারাপ লাগছিল বলে আমি এখানে দিলাম, বাট তোমরা একটু সাইডে দিও দেখানোর জন্য। এখানেও তাই দরজার সাইডে দেওয়া হয়েছে। তো এই সুইচ বোর্ড থাকে এসবি সুইচ বোর্ড বড় সুইচ বোর্ড। এখন এই প্রত্যেকটা সুইচ বোর্ড থেকে আমাদের ওই রুমের প্রত্যেকটা লোড এক্সেপ্ট ওই যে 3 ফেজ মানে 3টা করে লাইন থাকে যেটা নিউট্রাল সহ, ওইটা বাদে বাকিগুলো আমাদের কানেকশন দিতে হবে। ফ্রিজ এসির জন্য দেখবে আলাদা একটা লাইন থাকে, ওইটা না, বাকি অন্যান্য যেগুলো লাইট ফ্যান যা যা থাকে সেগুলো কানেকশন দিতে হবে। টেলিভিশন থাকলে সেটা কানেকশন দিতে হবে। তো এখন আমরা এইগুলো সিরিজে বা প্যারালালে কানেক্ট করতে পারি। ধরো প্যারালালে কানেক্ট করতে চাই, তাহলে প্রত্যেকটা থেকে একটা করে তার নিয়ে আসবে, পাকা করে নিয়ে আসতে পারে, সোজা করে নিয়ে আসতে পারে, সমস্যা নেই। এবারে তার কিভাবে দিবে সেইটার কিছু থাম্ব রুল আছে, মানে মানে এরকম না যে তোমাকে এটা মেইনটেইন করতেই হবে, বাট ভালো খারাপের কোয়ালিটির উপরে ভ্যারি করতে পারে। সেটা কি রকম, আমরা চেষ্টা করি যে যত ওয়্যারিং করা হবে সেগুলো যেন ক্রিস ক্রস না হয়, অর্থাৎ একটা তারের উপর দিয়ে একটা তার চলে না যায়। এগুলোর মাল্টিপল কমপ্লিকেসি আছে, এজন্য এরকমটা চেষ্টা করা হয় যেন না হয়। এখন কিছু ক্ষেত্রে তো যাবেই, মানে যদি অনেক বেশি লাইট ফ্যান থাকে এবং সবগুলো প্যানেলে থাকে, একটা দুইটা কানেকশন এরকম একটার উপর দিয়ে একটা যাবেই, যেতেই পারে, বাট চেষ্টা করবা ডিজাইনে যতটা সম্ভব এই সিচুয়েশন অ্যাভয়েড করা। তো তোমার সুযোগ আছে এইটা এরকম দেওয়া, বাট তোমার মনে হলো যে না আই এম অ্যান ইঞ্জিনিয়ার, এরকম করে আসলে কিন্তু লাইট ফ্যান ঠিকই জ্বলবে, বাট এই ক্রিস ক্রস গুলা যতটা সম্ভব অ্যাভয়েড করতে হয়, এগুলো দেওয়া। আর একটা জিনিস হলো এই তারগুলা সামান্য বাঁকা করতে পারো, কারণ পাইপ দিয়ে যাবে তো, পাইপগুলো সামান্য বাঁকা করা যায়, মানে এই রকম সোজা দিলে ভালো, আর সামান্য একটু বাঁকা করলেও সমস্যা না, কিন্তু খুব বেশি বাঁকা করলে ডিফিকাল্ট হয় পাইপটা বেন্ড করা মিস্ত্রিদের পক্ষে। তো তাদের জন্য কষ্ট না হয় এটা একটু খেয়াল রাখতে হবে। আর একটা ইস্যু হলো, তুমি যদি এরকম করে খুব বেশি বেন্ড করো, কর্নার পয়েন্ট থাকে, তাহলে এই জায়গাটায় পাইপ কেটে একটা জয়েন্ট লাগাতে হবে, যেটার জন্য একটা হলো যারা এটা মানে বানাবে তাদের কষ্ট ওইভাবে কাটা, আর একটা হলো ওই জায়গায় যে জয়েন্টটা বসাতে হয় ওই জায়গাটার কানেকশনটা একটু উইক হয়ে যায়, মানে তার আবার পুরোটা নিয়ে 90 ডিগ্রিতে বের করাটা অনেক ডিফিকাল্ট, সময় লাগে অনেক সময়। তো তোমাদের ডিজাইনেই তোমরা তাদের জন্য কাজটা সহজ করে দাও, চেষ্টা করো এই ধরনের 90 ডিগ্রি টার্নগুলো জানি না থাকলে ভালো, বাট সবসময় তো পসিবল হয় না। যেমন আমাকে হয়তো বা এই জায়গায় যাইতে হবে, আমি চেষ্টা করবো ওয়ালের ভিতর দিয়ে যাইতে, তো 90 ডিগ্রি টার্ন একটা হয়তো আমার কিছু করার নেই, থাকবে, বাট এই ধরনের টার্নগুলো যতটা সম্ভব কম রাখা। আর একটা আছে যে 90 ডিগ্রির চেয়ে বেশি এই ধরনের কর্নার পয়েন্ট, এই কর্নার পয়েন্টগুলো এই মানে যতটা সম্ভব না রাখা। এখন এই কর্নার পয়েন্টের জন্য অবশ্যই পাইপ কাটতে হবে, এখানে একটা বড় ডিভাইস বসে, ওখানে তার কেটে ওই যে যেমন আমাদের ফ্যানের জন্য বসানোর জন্য স্ক্রুর মধ্যে ঢুকে, ওরকম স্ক্রুর মধ্যে তার ঢুকবে, আর একটা স্ক্রুতে তার বেরোবে, এই জায়গায় একটা জয়েন্ট থাকবে। তো যত বেশি জয়েন্ট তত বেশি ঝামেলা, তত বেশি মেইনটেনেন্সের জন্য দেখাশোনা করতে হয়। তো এই ধরনের বেশি কর্নার পয়েন্টগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবে, কারণ কন্ডুইট একবার হয়ে গেলে আসলে রিডিজাইন করাটা ডিফিকাল্ট, ঢালাই ঢালাই হয়ে গেলে। তো আমরা মোটামুটি যতটা সম্ভব তারগুলো সিম্পল রাখার চেষ্টা করি এরকম ভাবে। আর আরেকটা জিনিস যেটা নরমালি অনেকে ফলো করে, অনেকে করেও না, তারগুলো খুব বেশি মাঝখান দিয়ে যাতে না যায়। এটার কারণ হলো হয়তোবা 10 বছর বা 20 বছর পরে নতুন এমন কোনো ডিভাইস বা কিছু আবিষ্কার হলো যেটা হয়তোবা ছাদে লাগাতে হয়, হয়তোবা ড্রিল করে লাগাতে হয়,
তখন আমাদের যদি তারগুলো এরকম মাঝখান দিয়ে যায়, ড্রিল করলে তার ফুটা হয়ে যেতে পারে। যদিও একটা মোটামুটি প্ল্যান থাকে যে কোন এরিয়া দিয়ে তার গেছে, বাট এই জিনিসটা পরবর্তীতে ফাইন্ড করা এবং প্ল্যান অনুযায়ী তার গেছে কিনা, এক্স্যাক্টলি ওখানেই তার আছে কিনা, নাকি মিস্ত্রিরা 1 ফুট সরাই করছে, তার তো গ্যারান্টি নেই। তো অনেক সময় ড্রিল করতে গিয়ে তার ফুটা হয়ে গেলে ভাই বিশাল ঝামেলা, চেঞ্জ করতে হয়। তো এই জন্য যাতে ড্রিল করলে প্রবলেম না হয়, যেমন এখানে পরে এসি গুলো বসানো হয়েছে, পরে ছাদ ড্রিল করে ফুটা করে, অনেক সময় ফ্যান বসায়, অনেকে লাইট বসায় ফুটা করে, অনেকে ডেকোরেশনের জন্য মনে করেন উডেন ডেকোরেশন করবে, তাহলে তো অনেকগুলো ড্রিল করতে হবে। তো এই ড্রিল করার করলে যদি তারের ক্ষয়ক্ষতি না হয়, তাহলে মাঝখানে নর্মালি বেশি ড্রিলগুলো হয়। এই জন্য মাঝখানে তারগুলো যতটা সম্ভব কম রাখা, যতটা সম্ভব দেয়ালের কাছাকাছি দিয়ে টেনে নিয়ে যাবে, যাতে আমাদের ইন ফিউচারে যারা ইউজার তাদের সুবিধা হয়। এই জিনিসগুলো একটু খেয়াল রেখে ওয়ারিং করতে হয়। আমরা একটু ওয়ারিং হালকা একটু করি, কন্টিনিউটি আসলে আমরা লাইন টানলে সমস্যা নেই। তো আমরা যদি প্যারালালি করতে চাই সবগুলো, এই সুইচ বোর্ড থেকে তার মোটামুটি নিয়ে গেলেই হয়, যে এখানে একটা নিয়ে গেলাম। আর যদি সিরিজে দিতে চাও সমস্যা নেই, এখানে একটা সিরিজে কানেকশন করে দিলাম, যে একসাথে দুইটা ফ্যানই চলবে। তারপরে আমরা এখান থেকে মনে করো এই সুইচ দিলে একসাথে এই দুইটা ফ্যান একসাথে চলা শুরু করবে। আর যদি প্যারালাল দাও সমস্যা নেই, এখান থেকে আমরা আরেকটা লাইন নিয়ে এরকম করে প্যারালালে দিয়ে দিই। একটু দেখে শুনে করে, যেমন এই জায়গাটা দেখতে খারাপ লাগতেছে, এটা আমি তাড়াতাড়ি করলাম। তো এই প্রত্যেকটা লাইটও একইভাবে দিবা, আবার সবগুলো লাইট একসাথে মিলাই দিতে পারো। যাই হোক, এটা ডিপেন্ড করে আর কি তোমাদের ডিজাইনের উপরে। তোমরা কিছু স্ট্যান্ডার্ড ডিজাইন দেখো, সার্চ দিয়ে দেখে যেরকম সুইটেবল, মানে এগুলো সম্পূর্ণ ডিজাইন। হ্যাঁ, তোমরা নিজের বিবেচনা কাজে লাগিয়ে ডিজাইনগুলো করতে হয়, তারের ওয়ারিং এর কানেকশন করে। আচ্ছা, এখন যেই তার একটা লোড, মানে একটা লোডে কানেকশন দিচ্ছে, একটা লোডের কারেন্ট আনছে, সেই তার আসলে খুব বেশি মোটা হওয়ার দরকার নেই, একটু চিকন হলেও সমস্যা নেই। সেই তারের রেটিং আমরা C1 বলে একটা রেটিং আছে, সেই C1 রেটিং এর তার ব্যবহার করতে হবে। যেমন এখানকার তারটা আমরা এই তারটা আমরা C1 বলতে পারি। যেই তারটা দুইটা লোডের কারেন্ট আনে, ওর ভিতরে স্বাভাবিকভাবে কারেন্ট বেশি গেলে উত্তপ্ত হতে পারে, তখন একটু মোটা তার ব্যবহার করতে হবে। ওই মোটা তারের জন্য মানে নাম হলো C2 স্ট্যান্ডার্ডের তার। এরকম ভাবে C3 স্ট্যান্ডার্ডের তার আছে, C4 স্ট্যান্ডার্ডের তার আছে। মূলত কত কারেন্ট ক্যারি করতে পারে সেটার উপরে C1, C2, C3, C4 এরকম দেওয়া থাকে। যদি এরকম ফিক্স না আছে, দুইটা লোডের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে আমাদের C2 ব্যবহার করতে হবে, এরকম না। মানে করে দুইটা লোড, একটা এলইডি আর একটা হচ্ছে এসি, তাহলে এলইডি বাদ দিতে পারে, এসি একাই হলো মনে করে 4-5টা লোডের সময়, তাহলে তার C1 বা C2 ব্যবহার করলে হবে না, তখন বড় তার ব্যবহার করতে হবে। আর একটা লোড মনে করে ফ্যান, আর একটা হচ্ছে লাইট। তো দুইটা এই ধরনের লোডগুলোর ক্ষেত্রে মোটামুটি থাম্ব রুল যে যতটা লোড ততটা C1, C2, তাহলে 3টা লোড, তাহলে C3 ইউজ করতে হবে এরকম। বাট এটা ডিপেন্ড করে, এটার একটা বড় অ্যানালাইসিস আছে, বাট আমরা আপাতত একটা শুরু করি, অ্যাটলিস্ট একটা ড্রয়িংটা করে, তারপরে বড় অ্যানালাইসিস পরে করে যদি কিছু এডিট করতে হয় তাহলে আমরা এডিট করে দেবো, ওই অনুযায়ী মিস্ত্রিটা তার করবে। ঠিক আছে, তার স্ট্যান্ডার্ড তোমাদের লেফট সাইডে দেওয়া আছে, C1 মানে কত ডায়ামিটারে, C2 মানে কত ডায়ামিটারে, এগুলো বলা আছে। ওকে, তো আমরা এরকম ড্রয়িং করে ফেললাম, তাহলে তোমরা সবাই করে ফেলো। হ্যাঁ, এই ড্রয়িংগুলো করে ফেলা আছে। আর একটা জিনিস একবার দেখাই দিই তোমাদের, চাই 11:30 ডাকছে। এই ওয়ারিংগুলো তো সবাই করবে, নিজেদের ড্রয়িং এর মধ্যে এরকম ভাবে নিজেরা বুঝে শুনে ওয়ারিং করবে, আর ওই হিসাব করে কয়টা কি লোড করে সেগুলো হিসাব করে করবে। নেক্সট হলো, ওয়ারিংটা হয়ে গেলে এই ল্যাব শিট এটা কিন্তু আপডেট হবে। এখানে কিন্তু এক্সপেরিমেন্টের নামগুলো, সিকোয়েন্সগুলো একটু উল্টাপাল্টা আছে। এটা বাইরের জন্য, তো ট্রায়ের জন্য একটু সিকোয়েন্সগুলো আলাদা। স্যার, এটা কত নম্বর এক্সপেরিমেন্ট? এখানে আমাদের এক্সপেরিমেন্টের নাম্বার হলো, এই যে তোমাদের কন্ডুইট লেআউট যেটা বাকি ছিল না, সেটা এখন বলতেছি। আর এখন আমরা আর্থিং আর লাইটনিং প্রোটেকশন আর হলো ফায়ার ডিটেকশন, এই দুইটা আমি একটু দেখাই দিয়ে চলে যাবো। তোমরা আগামী দিন 6 পর্যন্ত রিপোর্ট জমা দিবা, ঠিক আছে? আর নেক্সট যেটা আমাদের ল্যাব হবে, ওই ল্যাবে আমরা 7, 8 দুইটা কমপ্লিট করব। আর 9 নম্বর তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে। এটা বিএনপিসি এনএপিএ কোডগুলোর উপরে, যে তোমাদের অ্যাজ এ হোল টোটাল ড্রয়িং এর উপরে একটা অ্যাসাইনমেন্ট থাকবে, এটা তোমরা জমা দিও ল্যাব রিপোর্ট আকারে। আর 10 নম্বর ওপেন এন্ডেড এক্সপেরিমেন্টের জন্য দেখে আমি আজকে বা কালকে কথা বলা রাখবো, যদি তোমাদের কোনো একটা ফিল্ড ভিজিট করাতে পারি, সেটা এই বিল্ডিং হোক বা এবি4 হোক, তাহলে ওইটার একটা রিপোর্ট এই ওপেন এন্ডেড আকারে জমা দিয়ে দিও। আপাতত 6 পর্যন্ত ক্লিয়ার করে জমা দিয়ে দিও নেক্সট দিন, এটা বাধা দিলে দেখো না। আমি তাহলে এগুলো একটু দেখাই দেবো। আচ্ছা, এখন আর্থিং এর তো আমরা মোটামুটি থিওরি করে ফেলছি, লাইটনিং অ্যারেস্টরেরও থিওরি করে ফেলছি। এখন লাইটনিং অ্যারেস্টরের ডিজাইনটা কিভাবে করব? লাইটনিং অ্যারেস্টরের ডিজাইনের জন্য আমাদের যে রুফটপটা আছে, এইটার রুফটপের ডিজাইন করতে হয়। তো রুফটপের জন্য কি, এই রুফটপের দৈর্ঘ্য প্রস্থটা ক্যালকুলেট করে নিও। তো ক্যালকুলেট করবা কিভাবে, যে ডাইমেনশন লেয়ার আমার তৈরি করা আছে, তোমাদের ডাইমেনশন লেয়ার যদি তৈরি করতে না পারো, সেটা কিভাবে করবা? যদি ডাইমেনশন তৈরি করা না থাকে, তৈরি করা থাকলে তো ভালো, ডাইমেনশনগুলো একটা নিউ লেয়ার তৈরি করবে, ঠিক আছে? করার পরে যে অ্যানোটেট অপশন
ডাইমেনশনে যাবে, যাওয়ার পরে ডাইমেনশনের পাশে একটা সেটিংস আছে, এই সেটিংসে ক্লিক করলে এই যে স্ট্যান্ডার্ডের মডিফিকেশন করতে পারো বা নতুনও সেট করতে পারো। মডিফাইতেই আমি গেলাম, তোমরা চাইলে নতুন স্ট্যান্ডার্ডও সেট করতে পারো। যাওয়ার পর জাস্ট কয়েকটা জিনিস সেট করতে হবে, যেমন এখানে প্রাইমারি ইউনিটসটা আমার এখানে আর্কিটেকচারাল সেট করা আছে, বাট তোমাদের যদি ঠিক করা না থাকে তোমাদের এটা ডেসিমাল দেওয়া থাকতে পারে, এটা একটা আর্কিটেকচারাল করে দেওয়া। আর একটা জায়গাতে দেখো এখানে হয়ে গেল, আচ্ছা ইউনিট তো গেল। নেক্সট হলো যে এখানে দেখবে টেক্সট, এই টেক্সটে এই জায়গাটাতে টেক্সট হাইট যেটা লেখা আছে, টেক্সট হাইট দেখবে তোমাদের অনেক কম দেওয়া থাকবে, হয়তো বা 0 পয়েন্ট সামথিং, হয়তো বা 3/16 ইঞ্চি এরকম দেওয়া থাকবে, যেটা খুবই ছোট, তখন ডাইমেনশন দিলে কিছু দেখা যাবে না ছোট। তো এই জিনিসটা একটু বাড়ায়, আমার এখানে 2 ফুট দেওয়া আছে, তো তোমরা 1 ফুট 2 ফুট 3 ফুট দিও, যে যত বড় দেবে তত বড় দেখা যাবে, ঠিক আছে। তাহলে একটা বললাম ইউনিটস, আর একটা হলো টেক্সট। আর একটা জায়গাতে তোমরা এই দুটো মাস্ট, বাট আর একটা মাস্ট না, সেটা হলো সিম্বলস অ্যান্ড অ্যারোস। তোমরা যদি চাও যে অ্যারোগুলো, যেমন আমার ড্রয়িংয়ে অ্যারোগুলো দেখা যাচ্ছে, ওটা যদি প্রপারলি বড় করে দেখার জন্য কি করবে, এই যে অ্যারো সাইজ দেখবা, এইটাও দেখবে অনেক ছোট দেওয়া থাকে তোমার, ওই হয়তো বা 3/16 ইঞ্চি বা 1/16 ইঞ্চি, 1 ইঞ্চি 16/3 এরকম খুবই ছোট সাইজের অ্যারো থাকবে, যেটা চোখে দেখা যায়। তো এটাকে বড় করে আমরা 1 ফুট দেওয়া আছে, তোমরা চাইলে 1 ফুট 2 ফুট যত বড় অ্যারো দরকার 3 ফুটও দিতে পারো, 3 ফুট হলে অনেক বিশাল সাইজের অ্যারো। এই জায়গাটা চেঞ্জ করতে হবে, তাহলে অ্যারোগুলো এসে দেখা যাবে, অ্যারোগুলো দেওয়া আছে দেখা যাবে, নাহলে অ্যারোগুলো দেখা যাবে। যাই হোক, ডাইমেনশন সেট করার পরে আমি এই ডাইমেনশনগুলো একটু দেখি কত, যেখানে থেকে অ্যারো সহ দেখা যাচ্ছে, কারণ আমার অ্যারো সাইজটা ওইভাবে ঠিক করা আছে। যেমন এটা হলো 52 ফুট, ও আচ্ছা এটা বেশি, 51 ফুট 8 ইঞ্চি মতো, এটা হলো দৈর্ঘ্য। আর প্রস্থটা কত, প্রস্থটা হলো যে 32 ফুট 8 ইঞ্চি মতো। হ্যাঁ, তো এই দুইটা আমার হিসাব করে এখানে একটা রুফটপ বানানোই আছে অলরেডি। আর লাইটিনিং আরেস্টার এসে নতুন লাইটিনিং আরেস্টারের জন্য নতুন আরেকটা লেয়ার তৈরি করতে হয়, লাইটিনিং আরেস্টার বলে, যেটা আমার অলরেডি তৈরি করা আছে। তো তোমরা নতুন লেয়ার আশা করি তৈরি করতে পারো। তো লাইটিনিং আরেস্টার তৈরি করার পরে এইটা আমি নিজের মতন করে একটা লাইটিনিং আরেস্টার প্রতীক দিলাম। এটা দৈর্ঘ্য প্রস্থ কোনো হিসাব নাই, জাস্ট একটা প্রতীক নরমালি এরকম করে বানানো আছে, বাট এইটা তোমরা নিজেদের মতন করে চেঞ্জ করতে পারো। এরকমই হতে হবে নেসেসারি না, বাট লাইটিনিং আরেস্টার বললেই হবে। যেমন আমরা ছোটবেলায় হাতি আঁকানোর পরে নিচে লিখে দিতাম হাতি, নাহলে বোঝা যেত না এটা হাতি না করে, এখানে নাই। কিন্তু লাইটিনিং আরেস্টার আঁকানোর পরে আমরা পরে বলে দেবো যে এটা লাইটিনিং আরেস্টার, রিপোর্টে তোমরা বলে দেবো যে এটা লাইটিনিং আরেস্টার, তাহলে বোঝা হবে না যে কি আঁকাইছে, বুঝলে। এখানে তো এখন লাইটিনিং আরেস্টারের ক্যালকুলেশন কতদিন বলছিলাম, আজকে আরেকবার একটু বলে দিই। ধরো আমাদের এখানে এল দৈর্ঘ্যের একটা লাইটিনিং আরেস্টার, ভার্টিক্যাল লাইটিনিং আরেস্টার আছে। তো এল দৈর্ঘ্যের একটা ভার্টিক্যাল লাইটিনিং আরেস্টার, এটা তার ডানে এল দৈর্ঘ্য বামে এল দৈর্ঘ্য পর্যন্ত কভার দেয়, আবার সামনেও এল দৈর্ঘ্য পেছনেও এল দৈর্ঘ্য পর্যন্ত কভার দেয়। অর্থাৎ এল দৈর্ঘ্যের একটা ব্যাসার্ধ আমি নিচে আঁকলে এই পুরাটা প্রোটেকশন দেয়। এই এল দৈর্ঘ্যের ব্যাসার্ধ যদি আমি সিলিন্ডার উপরে তুলে এরকম আর একটা এল দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিই, তাহলে সিলিন্ডার আকৃতি পুরোটা কভার দিলে, পাশাপাশি এল ব্যাসার্ধের একটা অর্ধ গোলক আমি এই পাশে আঁকলাম, নিচে তো ছাদ, অর্ধ গোলক দরকার নাই। তাহলে এল ব্যাসার্ধের একটা সিলিন্ডার উপরে এল ব্যাসার্ধের একটা অর্ধ গোলক পুরো এরিয়া জুড়ে এটা কভার দেয়। হ্যাঁ, বাট আমরা 3Dটা আপাতত দেখবো না, আমরা জাস্ট উপর থেকে 2D প্রজেকশন, অর্থাৎ নিচে কোন এরিয়া জুড়ে এটা প্রোটেকশন দেয় শুধু সেটা দেয়। তাহলে এল দৈর্ঘ্যের একটা লাইটিনিং আরেস্টার এল ব্যাসার্ধের একটা এরিয়াতে আমাদের পুরোটা কভার দেয়। তো এখন আমাদের এই জায়গাটাতে এই কর্নারটা কত, আমি যদি রাউন্ডে ধরি ক্যালকুলেশনের সুবিধার্থে, এটা 51 ফুট 8 ইঞ্চি, তো একটু বেশি করে ধরলে তাহলে আমাদের প্রোটেকশনটা ভালো থাকে। এটা আমি ধরলাম যে না 52 ফিট হয়তো, মানে একটু বেশি করে, আর এটা হয়তো 33 ফিট। তাহলে এই কর্ণটা কত, এটা হলো √52 স্কয়ার প্লাস 33 স্কয়ার, ঠিক আছে। তাহলে আমি চাই যে আমার লাইটিনিং আরেস্টারটা পুরোটা এরিয়া জুড়ে কভার দিই এরকম। তাহলে এই কর্ণ যেটা হবে সেটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে এইটা পেয়ে গেলাম। তাহলে আমি যদি এই জায়গাটাই সেই এল দৈর্ঘ্যের লাইটিনিং আরেস্টার বসাই, তাহলে এইটাই সেই এল এর ভ্যালুটা, তাহলে একটা লাইটিনিং আরেস্টার বসালেই হবে। তাহলে দেখো এল এর ভ্যালুটা কত আসে, যত হবে তত দৈর্ঘ্যের লাইটিনিং আরেস্টার। তো ওই দৈর্ঘ্যটা তোমাদের রিপোর্টে অ্যাড করে দিতে হবে যে এক একটা লাইটিনিং আরেস্টার দৈর্ঘ্য এত, তাহলেই হচ্ছে। তাহলে লাইটিনিং আরেস্টার একটা বসালেই চলতেছে। এখন তুমি যদি বলো যে আমি একটা লাইটিনিং আরেস্টার বসাবো না, আমি যেমন ফায়ার ডিটেক্টরে 4টা করে গ্রুপ করে করছিলাম এখনো তাই করবো, করতে পারো, সমস্যা নেই।
তাহলে কি করলাম আমি বর্গ বা আয়তক্ষেত্রে ডিজাইন করা পছন্দ। তো বর্গক্ষেত্রে যদি ডিজাইন করি আচ্ছা অ্যাটেন্ডেন্সটা কেউ একটা কাগজে লিখে আমাকে ছবি পাঠিয়ে দেবে, ঠিক আছে? আমি আচ্ছা তাহলে এই বর্গক্ষেত্রগুলো আমি আঁকানোর পরে ধরো এই চারটা কর্নারে চারটা লাইটিং আর্রেস্টার আঁকানো হয়েছে। তো চারটা কর্নারে চারটা লাইটিং আর্রেস্টার আঁকানোর পরে আমি কি করলাম, বললাম যে না আমার এই পর্যন্ত কভার দেওয়াই লাগবে, আমার এখান থেকে এইটুকু কভার দেওয়াই লাগবে। তো প্রত্যেকের যে আমাদের কভারড এরিয়াটা এখানে বের করে ফেলছি। এইবার দেখো আমরা চারটা বসানোর পর আমাদের টার্গেট ছিল শুধু বর্গক্ষেত্রের মধ্যে কভার দিতে, কিন্তু ফরচুনেটলি আমরা বর্গক্ষেত্রের বাইরেও একটা হিউজ এরিয়া কভার দিয়ে ফেলছি। তাহলে এরকম একটা এরিয়া আমরা অলরেডি কভার দিয়ে ফেলছি। হ্যাঁ, তো এটা যদি x হয় দৈর্ঘ্যটা, এটা হবে √2x, মানে এটা কিন্তু এক্স্যাক্টলি মিলে না, কাছাকাছি একটা যাবে, √2x এর কাছাকাছি একটা। তো এখন আমাদের লাইটিং আর্রেস্টারের দৈর্ঘ্য কত হবে? এইটা হবে তাহলে লাইটিং আর্রেস্টারের দৈর্ঘ্য কর্নারটা। তো এটা যদি x বাহু হয় তাহলে কর্নারটা কত? √2x। তাহলে √2x/2 মানে x/√2 হবে আমাদের লাইটিং আর্রেস্টারের দৈর্ঘ্য। তাহলে আমাদের √2x পরিমাণ আমি যদি চারটা করি তাহলে √2x দৈর্ঘ্যে বর্গাকার আকারে কভার দিতে গেলে আমাদের x/√2 পরিমাণে দৈর্ঘ্য হতে হয় লাইটিং আর্রেস্টার, ঠিক আছে? তাহলে চারটা ইউজ করলে আমরা এইভাবে বসাই তারপরে লাইটিং আর্রেস্টার বসাই দেবো। জাস্ট এই একটার বদলে চারটা আঁকাবো, আঁকানোর পরে বলবো এদের মধ্যবর্তী ডিসটেন্স একটা। ওকে, তাহলে এটাও তোমরা একটু আঁকাও। আর ফায়ার ডিটেকশনের জন্য যে এরকম একটা প্রতীক তোমরা চাইলে আঁকাতে পারো, অন্যরকম প্রতীক আঁকাতে পারো। এটা কিভাবে আঁকা একটু দেখেন। এখন এইটার জন্য একটা নতুন লেয়ার তৈরি করতে হবে ফায়ার ডিটেক্টরের জন্য। যাওয়ার পরে তোমরা প্রতীক এইরকম যে আঁকতে হবে তা না, যেটাই আঁকবো ওটা বলে দেবে যে এইটা ফায়ার সেন্সর বা স্মোক সেন্সর যেটাই হোক ওটা বলে দিতে হবে। তো আমি একটা লাইন দিয়ে আঁকানোর চেষ্টা করি। এই ধরো একটা এরকম আঁকালাম, আঁকানোর পর এক্সট্রা কিছু থাকলে হয়তো আমি ঠিক করে দিলাম, যেভাবে ভালো লাগে আঁকালে। আঁকালাম, এবারে হ্যাচ আছে দেখো এখানে হ্যাচ, মাঝে কোথাও একটা হ্যাচ করে দিলাম, তাহলে এরকম লাগে, ঠিক আছে? কেউ যদি পার্টে হ্যাচ করতে পারে তাতেও সমস্যা নেই। তোমরা যদি বলো যে না আমি হলো এরকম আঁকবো না, কেউ যদি বলো আমি এইভাবে আঁকবো তাতেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, মাঝখানে আবার দাগ মাগ দিতে পারে। যদি বলো না আমার এই যে এরকম দেখতে ভালো লাগছে, মাঝে আমি হ্যাচ করে দেবো, হচ্ছে না আর কি, ঠিকঠাক হলে হবে। মানে যেভাবে ভালো লাগে এরকম মোটামুটি এরকম ফরম্যাটে একটা আঁকানোর পরে অবজেক্ট তৈরি করতে হয়। এই যে লাইটিং আর্রেস্টার এটার জন্য অবজেক্ট তৈরি করতে হবে, আবার ফায়ার ডিটেক্টর যেটা এটার জন্য অবজেক্ট তৈরি করতে হবে। তো অবজেক্ট কিভাবে তৈরি করে দেখো, ইনসার্ট, এখানে ক্রিয়েট ব্লক বলে একটা অপশন আছে। এই ক্রিয়েট ব্লকে যাওয়ার পর একটা নাম দিতে হয়। ধরো আমি বললাম ফায়ার ডিটেক্টর, দেওয়ার পরে একটা পিক পয়েন্ট দিলাম, সাপোজ এটা দিয়ে একটা পিক পয়েন্ট দিলাম। দেওয়ার পরে যে স্পেসিফিক অবজেক্ট, অবজেক্ট স্পেসিফিক করে এন্টার দিলে অবজেক্টের একটা কপি চলে আসে। এবার ওকে দিলেই হবে, যেহেতু খুব সম্ভবত আমার বানানো আছে ওই জন্য আমি আর এখানে ওকে দিতেছি না। হ্যাঁ, ক্যান্সেল দিয়ে দিলাম, তোমরা ওকে দিলে ওই ব্লকটা পাবে। এই যে ইনসার্টে যাওয়ার পরে যে ফায়ার ডিটেক্টর ব্লকটা ধরে টান দিলে যে কোনো জায়গাতে তোমরা চাইলে পরবর্তীতে নিয়ে যেতে পারো, যেমন লাইট ফ্যানগুলো বসানো যায় ওই একই রকম। এখন ফায়ার ডিটেক্টরগুলোর ক্যালকুলেশন কি হবে? আমরা যেমন লাইটিং আর্রেস্টারের ক্ষেত্রে এরকম করে চার কর্নারে চারটা দিয়ে সব ক্যালকুলেশন করলাম, ফায়ার ডিটেক্টরের ক্ষেত্রে এরকম একটা রেঞ্জ আছে। লাইটিং আর্রেস্টারের ক্ষেত্রে এই দৈর্ঘ্যটা আমাদের হাতে, আমরা চাইলে লাইটিং আর্রেস্টার বড় ছোট রাখতে পারি, বাট তোমরা একটা এনশিওর করে লাইটিং আর্রেস্টার যেটা বসাবে সেটা যেন একটু বড় সাইজের হয়, অ্যাটলিস্ট 15-20 ফুট না হলে আসলে সমস্যা। যদি দেখো লাইটিং আর্রেস্টার দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট, তো 5 ফিট লাইটিং আর্রেস্টারের সামনে একজন মানুষ দাঁড়িয়ে থাকলে তো মানুষের মাথায় বসে পড়বে, লাইটিং আর্রেস্টার পড়বে। তো এই জন্য এগুলো একটু খেয়াল রাখবে, লাইটিং আর্রেস্টার জন্য অ্যাটলিস্ট মানুষের হাইট হচ্ছে যথেষ্ট বড় হয়। তো বিভিন্ন বিল্ডিং এ দেখবে অনেক বড় বড় রড লাইট থাকে, ওগুলো লাইটিং আর্রেস্টার অনেক বড়, 20-25 ফিট হলে ভালো হয়। ওকে, তো এখন ফায়ার ডিটেক্টরের ক্ষেত্রে আসলে ওই লেন্থটা আমাদের হাতে নাই, কত দূরে এটা ডিটেক্ট করতে পারবে। এইটা যেই কোম্পানির ফায়ার ডিটেক্টর তোমরা ব্যবহার করতেছো ওই কোম্পানির ডেটা শিটে আছে।
কিছু না পাইলে ডিফল্ট হলো 15 ফিট বা 20 ফিট ধরে তোমরা করতে পারো যে ঠিক আছে আমরা 15 ফিট মনে করে কাজ করতেছি, তাহলে 15 ফিট এই যে এইটা 15 ফিট দূরে এটা ডিটেক্ট করতে পারছো, তো এই কর্নারগুলো হলো 15 ফিট মতো হবে। তোমরা যদি 20 ফিট ইউজ করো তাহলে 20, যেটা ধরবা সেটা। এক এক কোম্পানির এক একটা, তোমরা যে কোনো একটা কোম্পানির নাম ধরে সার্চ দিয়ে ওই ডেটা শিট থেকে পেয়ে যাবা তথ্যগুলো যে এই কোম্পানির ফায়ার ডিটেক্টরটা কত ফিট দূরত্বে মাপতে মানে ডিটেক্ট করতে পারে। এটা ল্যাব শিটে কিছু মাপ দেওয়া আছে, তো তত ফিটের এরকম ধরে তারপরে তোমরা মোটামুটি একটা ডিটেকশন জোন বানাও। যে দেখো একটা রুম যদি আমাদের এরকম হয় তাহলে এই রুমের জন্য হয়তো বা একটাই যথেষ্ট। এই রুমে যদি ডিটেক্ট করতে চাও হয়তো বা একটাই যথেষ্ট, একটা ডিটেক্ট করলে হয়তো বা 22 ফিট, তো দুই পাশে মিলাই মাঝে একটা দিলে এই পাশে 11 ফিট এই পাশে 11 ফিট, যদি ডিটেকশন জোনই 15 ফিট তাহলে তো 15 ফিট ইজিলি কভার করে যাচ্ছে, তাহলে রুমে একটা দিলে হচ্ছে। যদি দেখো বড় এরিয়া তাহলে একটা জায়গায় দুইটা দাও, যদি দেখো আরো বড় এরিয়া তাহলে চারটা দিয়ে এরকম করে বানিয়ে দেখো যে ডিটেকশন জোনটা কত বড়, পুরোটা কভার হচ্ছে কিনা। এরকম করে নিজের মতো করে কিছু লাইটিং ইনভেস্টর এই ফায়ার ডিটেকশন বসানো। এখন দেখো তোমাদের ফায়ার ডিটেকশনের জন্য আলাদা একটা লেয়ারে ওয়্যারিং গুলো করতে হবে। ফায়ার ডিটেকশন যেমন তোমাদের পড়াশোনা করছে লাল কালারের এগুলো কিন্তু আলাদা হবে, মেন যে ওয়্যারিং গুলো এগুলোর সাথে মিলে না। এই ফায়ারের জন্য ওয়্যারিং আলাদা লেয়ারে আলাদা ভাবে করতে হবে, আবার লাইট ফ্যানের জন্য আলাদা ওয়্যারিং। এখন লাইট ফ্যানের ওয়্যারিং গুলো দেয়ালের মধ্যে দিয়ে ওই জন্য আমরা কন্ডুইট ওয়্যারিং করছি ড্যাশ ড্যাশ লাইন দিয়ে। যদি দেখো ফায়ারের ওয়্যারিং গুলো দেয়ালের মধ্যে দিয়ে করবা তাহলে ড্যাশ লাইন দিয়ে করবা, ড্যাশ হিডেন বা আরো কিছু ফরম্যাট আছে ওইগুলো ড্যাশ ড্যাশ ডট ডট এভাবে। আর যদি দেখো যে না আমার এই লাইনগুলা দেয়ালের বাইরে দিয়ে দিয়ে হবে তাহলে কিন্তু সলিড লাইন দিয়ে করতে হবে। সলিড লাইন মানে দেয়ালের বাইরে বাইরে, আর যদি ড্যাশ লাইন দাও তাহলে দেয়ালের মধ্যে বাইরে। আবার নরমাল ওয়্যারিং এর পাশাপাশি আরেকটা টাইপের ওয়্যারিং আছে ইমার্জেন্সি ওয়্যারিং, এইটার জন্য আলাদা লেয়ার তৈরি করতে হবে। এগুলো লাইট এখন সবগুলো লাইটের সাথে কানেকশন যাবে না, যাবে কোনগুলোর সাথে কারেন্ট চলে গেলেও দেখবে একটা দুইটা লাইট ফ্যান আমাদের দরকার হয় মাঝে মধ্যে, জেনারেটরের সাথে কানেক্টেড থাকে, ইমার্জেন্সি অন্য একটা কানেক্টরের সাথে কানেক্টেড থাকে। ওইগুলোর জন্য প্রয়োজন বোধে এই লাইনের টাইপটা ড্যাশ লাইনে, বাট অন্য আর একটা লাইন টাইপ দাও যেটাতে বোঝা যায়, আবার কালারও আলাদা করবে, যেটা দেবো একটা দুইটা অথবা রুমে একটা লাইট একটা ফ্যানের সাথে কানেক্টেড থাকবে, খুবই কম কম কিছু লোড হয়তো বা কানেক্টেড থাকবে এগুলোর সাথে। হ্যাঁ, তাহলে ওয়্যারিং কি বললাম, একটা তো লাইট ফ্যানের জন্য ওয়্যারিং, আর একটা হলো আমাদের এই ফায়ার ডিটেকশন প্রোটেকশনের জন্য একটা ওয়্যারিং, আর একটা ইমার্জেন্সি ওয়্যারিং। ঠিক আছে, আমরা নেক্সট দিন সিসিটিভি থেকে শুরু করে অন্যান্য ওয়্যারিংগুলো দেখে ফেলবো। আর হলো বলি নাকি, হ্যাঁ নিউট্রাল লাইন আছে, নিউট্রাল লাইন বলতে সময় লাগবে, ওইটা আমরা আগামী দিন শেষ করবো। তোমরা আঁকানো শুরু করো, আঁকানো শুরু করার পরে কোনো প্রবলেম হলে আমি খুব সম্ভবত 12:30টার মধ্যে চলে আসতে পারি, তোমরা একটু দেখো।